প্রতি উত্তরে সাফন কিছু বলল না, চুপ করে থাকলো। তারপর কিছুক্ষণ পর সাফিনকে চলে যেতে বলল। সাফিন সাথে সাথে নিচে চলে আসলো। রুমাইশা এতক্ষণ নিচেই ছিল। সাফন কি বলে সেটা শোনার জন্য অপেক্ষা করছিল ও। সাফিন নিচে এলেই ও গিয়ে জিজ্ঞেস করলো সাফন কি বলেছিল। সাফিন সব খুলে বলল। সাফন ওর কথা জিজ্ঞেস করেছি শুনি ওর বুকের ভিতর অন্যরকম একটা ভালো লাগা কাজ করলো, কেমন যেন একটা সুখ সুখ অনুভূতি। ও তো ভেবেছিল সাফন হয়তো ভুলে গেছে যে রুমাইশা নামে কেউ একজন আছে। তারপর দুজন কথা শেষ করে যে যার মতো রুমে চলে গেল। রাতে পড়া শেষ করতে করতে 2টা বেজে গেল। সাফিন আজ দ্রুত ঘুমিয়ে পড়েছে। ওর শরীরটা সন্ধ্যা থেকে একটু মেজমেজে লাগছে। রুমাইশা ঘুমানোর প্রস্তুতি নিতেই লাগলো। আজ আর বাইরের লাইটটা কেউ অফ করেনি। রুমাইশা শুয়ে শুয়ে ভাবতে লাগলো, সাফন ভাইয়া এরকম হয়ে গেল কেন? ভাইয়া তো আগে কত মজা করতো ওদের সাথে, খুব প্রাণোচ্ছল ছিল ভাইয়া। ওদের 3 জনের লিডার ছিল সাফন। তানিয়া ফুপ্পিরা দেশের বাইরে থাকে বলে আয়ন আর জায়নের সাথে ওদের খুব বেশি মেলামেশা হয় না। 3 জনের দেখা হলে সারাক্ষণ একসাথে থাকতো। সাফন ছিল বদমেজাজি আর একরোখা। ছোটবেলায় প্রচুর মারদাঙ্গা করার স্বভাব ছিল ওর, যাকে তাকে মেরে বসতো। একবার ওরা 3 জন পৌর পার্কে খেলা করার সময় একটা মেয়ে রুমাইশার চুল টেনে ধরেছিল। রুমাইশার সে কি কান্না! বছর 4 রুমাইশা তখন ছিল সাফন এর কলিজার টুকরা। সাফন তখন 12 বছরে পড়েছে, আর রাফসান নয়। রাফসান রুমাইশার কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়ল, আর সাফন গিয়ে মেয়েটার কষে দিল একটা থাপ্পড়। মেয়েটা হয়তো বছর 6 হবে। গালে পুরো 4 আঙ্গুলের দাগ বসে গেল মেয়েটার। এদিকে মেয়েকে চট দিয়েছে দেখে সে মেয়ের বাবা মা এসে সাফনের সাথে ঝামেলা বাঁধিয়ে দিল। রুনিয়া রহমান ছিলেন ওদের সাথে। রুমাইশা নিজের মনে মনেই হাসল। সাফন ভাইয়া কত কেয়ারিং ছিল ওর প্রতি। এসব ভাবতে ভাবতেই একসময় ঘুমিয়েও গেল ও। হঠাৎ করে ভারী কিছু পড়ার শব্দে আজও জেগে উঠল রুমাইশা। আজও রুমের ভেতর ঘুটঘুটে অন্ধকার, বাইরের আলোটা কেউ অফ করে দিয়েছে। সাফিন বলেছিল সাফন ভাইয়া বন্ধ করতে পারে, কিন্তু ও তো থাকে চিলেকোঠায়। ও কেন এত রাতে এসে লাইট বন্ধ করবে? রুমাইশা উঠল, কৌতূহল বশত জানালার কাছে গিয়ে পর্দা উঁচু করল। গ্লাস খুলল না, শব্দটা এদিক থেকেই আসে। আর চাঁদের আলো আছে অল্প। জঙ্গলের দিকে তাকাতেই কেমন যেন ভয় ভয় লাগছে। হঠাৎ রুমাইশা চোখ গেল একটা অবৈধ দিকে। কেউ একজন হেঁটে হেঁটে জঙ্গলের দিকে এগোচ্ছে। রুমাইশা খেয়াল করে দেখতেই অবৈটা জঙ্গলের ভিতর মিলিয়ে গেল। রুমাইশা খুব ভয় পেল। রাত এখন প্রায় 3:30। এই সময় কে যাবে জঙ্গলের দিকে? আর কেনই বা যাবে? যেখানে দিনের বেলা যেত ভয় লাগে, সেখানে এত রাতে কেউ জঙ্গলে যাবে কেন? ওটা মানুষই তো, নাকি আমি ঘুমের ঘরেই ভুলভাল দেখলাম? রুমাইশা এইসব ভাবতে ভাবতে পর্দা টেনে দিয়ে আবার বেডে এসে বসল। এত রাতে কেউ কেন জঙ্গলে যাবে সেটা কিছুতেই ওর মাথায় আসলো না। রুমাইশা ভাবল, উঠেছি যখন, আজান দিতে তো বেশি সময় নেই, তাহলে একটু পড়াশোনা করে নামাজ পড়ে তারপর ঘুমাবে। বেড থেকে নেমে রুমাইশা পড়ার টেবিলে গেল। সকালে রুনিয়া খাবার খাওয়ার জন্য ডাকতে আসলে দেখেন রুমাইশা এখনও দরজা খোলেনি। 2-1 বার আস্তে করে নক করলেন তিনি দরজায়, কিন্তু রুমাইশা কোনো সারা শব্দ পাওয়া গেল না। অগত্যা তিনি সাফিনকে ডাকতে গেলেন। সাফিন তখন ফ্রেশ হয়ে বের হলো। রুনিয়াকে দেখে সাফিন বলল, রুমি আপুকে দেখো না মা, আপু ভোরবেলা আমাকে মেসেজ দিয়েছে যে আপু ভোরের দিকে ঘুমিয়েছে, আপুকে যেন না ডাকা হয়, আপু একেবারে দুপুরের খাবার খাবে। রুনিয়া আছে বলে সাফিনকে নিচে যেতে বলে নিজেও চলে গেল। দুপুরে খাওয়ার সময় রুমাইশা সাফিনকে বলল, সাফিন খাওয়া শেষ করে আমার রুমে আসবি, তোর সাথে কথা আছে। সাফিন মাথা নাড়িয়ে বোঝালো যে যাবে। রুমাইশা আগে খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল। সাফিন কিছুক্ষণ পর রুমাইশার রুমে এলো, চেয়ার টেনে বসে বলল, বলো আপু, কিছু হয়েছে? আমি কাল রাতে কাউকে দেখেছি জঙ্গলের ভেতরে যেতে, প্রায় 3:30টার দিকে। লোকটা অনেক লম্বা ছিল, ছেলে কি মেয়ে জানি না, তবে ছেলেই হবে। এরকম লম্বা মেয়ে তো সচরাচর দেখা যায় না। সিরিয়াসলি তুমি কাউকে জঙ্গলে যেতে দেখেছো, তাও আবার অত রাতে? আপু তোমার মাথাটা গেছে, কাল অনেক রাত করে জেগে পড়েছো, আর ঘুম কম হয়েছে বলে তুমি এরকম ভুলভাল দেখছো।
নইলে কারো বুকেরও তো পাটা হয়নি যে উত্তরের জঙ্গলে একা একা যাবে, তাও রাত 3টেই। তোমাকে আমি একটা ভালো বুদ্ধি দেই, তুমি আজ রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, 11টার পরই সারা রাত ঘুমাবে, তাহলে কাল সকালেই দেখবে তোমার মাথা একদম ঠিক হয়ে গেছে। বলে শাফিন খিক খিক করে হাসলো। রুমাইশা সাহেব বিরক্ত হয়ে শাফিনের মাথায় একটা গাঁটটা দিল, বলল, বিশ্বাস তো করিস না আমার কথা। আমি না হয় কয়দিন পর চলে যাব, তোরা তো এখানেই থাকবি। কবে দেখিস তোকে জানালা দিয়ে হাত বাড়িয়ে নিয়ে চলে যায়। আর তোর ভাই তো চিলে কোঠায় একা একা থাকে, ওকে আগে নিবে। বলে রুমাইশা মুখ বেঁকালো। রুমাইশার কথার ভঙ্গি আর মুখ বাঁকানো দেখে শাফিন শব্দ করে হেসে দিল। তারপর গলা নামি 32 পাটি দাঁত বের করে বলল, আমার ভাইকে নিয়ে যাবে তো তোমার কি? খুব চিন্তা করো তো দেখি আমার ভাইকে নিয়ে। আম্মু বলেছে আমাকে, ভাইয়া তোমার জন্য কি কি করতো ছোটবেলায়, আর তুমি ভাইয়াকে ছাড়া নাকি কিছুই বুঝতে না। এখনো কি সেরকম কিছু আছে নাকি? হুম। তুই ভুরু না চলো শাফিন। লজ্জে কান গরম হয়ে গেল রুমাইশার। হাতের কাছে বালিশটা ফেলে শাফিনকে মারল আর চেঁচিয়ে পড়ল, অসভ্য, এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যা, আর আসবি না কখনো। শাফিন হাসতে হাসতে দৌড় দিয়ে নিজের রুমে চলে গেল। রুনিয়া রহমান শাফিন আর রুমাইশার চিলাচিলি হাসাহাসি শুনছিলেন এতক্ষণ রান্নাঘর থেকেই। অজান্তেই এক ফোঁটা পানি টুপ করে গড়িয়ে পড়ল রুনিয়ার চোখ থেকে। আজ সাফন স্বাভাবিক থাকলে সেও কত মজা করত এদের সাথে, হাসি আড্ডা দিয়ে মাতিয়ে রাখত বাড়িটাকে। কিন্তু এক নর পশুর জন্য আজ তার ছেলের জীবনে কোনো আনন্দ নেই, যা আছে শুধু এক বুক কষ্ট আর হতাশা। রুনিয়া ভেবে পায় না কেমন পাপ করেছিল যে তার ছেলের জীবনটা এমন হলো। ছেলেটাকে চোখে দেখা দেখতেও পারে না, ছুঁয়ে দেখতে পায় না। একজন মায়ের নিজের সন্তানকে দেখতে না পারা, ছুঁতে না পারার কষ্টের চাইতে আর বেশি কিছুই বা হতে পারে। শাড়ির আঁচল দিয়ে আবারও নিজের চোখ মুছে নিলেন রুনিয়া। আজ রুমাইশা সত্যি সকাল সকাল ঘুমানোর জন্য প্রস্তুতি নিল। শাফিনের কথা মতো তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ল। ভোরবেলা তাড়াতাড়ি উঠে নামাজ শেষ করে তারপর পড়বে ভাবল। 2টার দিকে খুব বাজে একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল ওর। গা ঘেমে গেছে, জোরে জোরে নিঃশ্বাস ওঠানামা করছে ওর। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পড়ার টেবিলে ওর পানির বোতল থাকে। উঠে গিয়ে পানির বোতলটা হাতে নিল রুমাইশা, কিন্তু বোতল তো খালি। রাতে পানি খেয়ে বোতলে পানি ভরতেই ভুলে গেছে ও। একবার ভাবল থাক সকালে খাবে, কিন্তু অস্বস্তি হচ্ছে প্রচণ্ড, না খেলেই নয়। বোতলটা নিয়ে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামলো রুমাইশা। হলরুমে আলো নেই। রুনিয়া রহমান ঘুমানোর সময় আলো বন্ধ করে দিয়ে যায়। অন্ধকার হলো পুরোপুরি অন্ধকার না, আবছা আবছা আলোতে মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছে সব কিছু। তাই রুমাইশা আর আলো জ্বালালো না। হলরুমের একপাশে ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলের পেছনে রান্নাঘর। রুমাইশা গিয়ে ডাইনিং টেবিলের উপর রাখা জগ উঁচু করলো বোতলে পানি নেওয়ার জন্য। তখনই রান্নাঘরের ভেতর থেকে কিসের একটা শব্দ হলো। রুমাইশা চকিতে তাকালো রান্নাঘরের দিকে। বোতলটা আস্তে করে নামিয়ে রাখলো টেবিলের উপর। রান্নাঘরে কেউ একজন আছে, তার বিভিন্ন মুভমেন্টের আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু আলো বন্ধ কেন? রান্নাঘরে তো হলরুমের মতো আবছে আলো নেই, পুরাই অন্ধকার। দিনের বেলাতেও রান্নাঘরে আলো জ্বালাতে হয়, নয়তো দেখা যায় না তেমন। এত রাতে রান্নাঘরে কি থাকতে পারে? রুমাই শেষে ডাইনিং টেবিলে বাম পাশের দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। এখান থেকে রান্নাঘরের ভেতরটা কিছুটা দেখা যায়, কিন্তু অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না। এমন সময় রান্নাঘরে থাকা ফ্রিজের দরজা কেউ খুলল। ফ্রিজের আলো এসে সে কেউ একজনের মুখে পড়ে চেহারার সামনে অংশটা আলোকিত করে ফেল, কিন্তু রুমাইশা লোকটার মুখ দেখতে পাচ্ছে না। কিন্তু লোকটার উচ্চতা দেখে রুমাইশার চোখ কপালে ওঠার উপক্রম। ওরে বাবা, এ তো ফ্রিজের থেকেও লম্বা মনে হচ্ছে। মানুষ তো জিনফিন নয় তো, আবার রাতের বেলা হয়তো খিদে লেগেছে তাই খেতে এসেছে। নিজের আজগুবি চিন্তায় নিজেই নিজের মাথায় একটা ছোট্ট গাঁটটা মারল রুমাইশা। তারপর ভাবল, সাফওয়ান ভাইয়া নয়তো। ভাইয়ার খিদে লাগতে পারে, কিন্তু ভাইয়া এত লম্বা হবে? লোকটা ঠান্ডা পানির বোতল বের করলো ফ্রিজ থেকে। তারপর বোতলের মুখ খুলে বোতল উঁচু করে ঢকঢক করে পানি খেলো। এরপর ঝুঁকে ডিপ ফ্রিজের দরজা খুললো। তারপর সেখান থেকে ভ্যানিলা আইসক্রিমের বক্সটা বের করলো নিঃশব্দে। বক্সের মুখ খুলে এদিক ওদিক চোখ বুলিয়ে কিছু একটা খুঁজতে লাগলো সে। রুমাইশা বুঝলো চামচ খুঁজছে। কিছুক্ষণের ভেতর চামচ পেয়ে গেল।
কিন্তু হঠাৎই সে লোকটার সিক্স সেন্স ধারে কাছে কারোর উপস্থিতি টের পেল। আর সাথে সাথে সে ধাম করে নিজের সামনে থাকা ফ্রিজের মুখটা বন্ধ করে দিয়ে তড়িৎ গতিতে তার আন্ডারশার্টের মুখের কাছে থাকা কালোর রঙা মোটা গ্লাসের ডাক গগলসটা চোখে পড়ে নিল সে। আবারও ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল রান্নাঘরটা। চারিদিকে এখন পিনপতন নীরবতা। রুমাইশা ভেবে পেল না কি করবে ও এখন। লোকটা কি ওকে দেখে ফেলেছে? কিন্তু ও তো মিশমিশে অন্ধকারের ভিতর দাঁড়িয়ে আছে, যেন ওকে দেখা না যায়। তাহলে লোকটা ওকে দেখবে কিভাবে? রুমাইশার ভাবনার ভেতরই রান্নাঘর থেকে ভেসে আসলো একটা কঠিন গমগমে কণ্ঠস্বর। রিমু, সাফওয়ান ভাইয়া, তুমি? রুমাইশা অবাক হলো। সাফওয়ান যে এত লম্বা হবে ও ভাবতেই পারেনি। সাফওয়ানের দিকে কিছুটা এগিয়ে এসে রুমাইশা বলল, খিদে পেয়েছো তোমার? কিছু করে দিব? সাফওয়ান তার গাম্ভীর্য বজায় রেখেই উত্তর দিল, না, কিন্তু তুই এত রাতে এখানে কি করছিস? পানি শেষ হয়ে গিয়েছিল ভাইয়া, তাই নিতে এসেছিলাম। তুমি অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন? আমি তো পুরো ভয় পেয়ে গেছি। গলা নামিয়ে বলল রুমাইশা। রুমাইশার প্রশ্নগুলোকে পুরোপুরি উপেক্ষা করে সাফওয়ান বিরক্তি নিয়ে বলল, পানি শেষ হয়ে গেছে সেটা ঘুমানোর সময় চোখে দেখিসনি? আর সারা শব্দ না দিয়ে ভূতের মতো এখানে দাঁড়িয়েছিলি কেন? শুধু আকারেই বড় হয়েছিস, বোধ বুদ্ধি কিছু বাড়েনি তোর? ইডিয়েট কোথাকার! সময়ের কাজ সময়ে করে রাখতে পারিস না? পানি নিয়ে এক্ষুনি নিজের রুমে যা। সাফওয়ানের এমন ব্যবহার রুমাইশা একদমই আশা করেনি। এত বছর পর দেখা হলো ওদের, আর সাফওয়ান এমন ব্যবহার করলো ওর সাথে। বোতলে পানি পরে মাথা নিচু করে সিঁড়ির দিকে যাওয়ার জন্য পা বাড়ালো রুমাইশা। তখনই সাফওয়ানকে পেছন থেকে দাঁতের দাঁত চেপে বলতে শুনলো, গাধা ছিল আর গাধাই রয়ে গেছে। আর একটা মুহূর্ত ও সেখানে দাঁড়ালো না রুমাইশা। চলে এলো নিজের ঘরে। এত খারাপ ব্যবহার করার মতো কি করেছে ও? চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল ওর। মন খারাপের বস্তা নিয়েই আবারও বিছানায় গেল ও। ঘুমিয়ে যাওয়া পর্যন্ত শুধু সাফওয়ানের বলা কথাগুলোই মাথায় ঘুরতে থাকলো ওর। সকালবেলা নাস্তার টেবিলে বসে রুমাইশা রুনিয়াকে বলল, ফুপ্পি, আমার একটু কলেজ যেতে হবে। পয়েন্ট্রির কিছু নোটস দিয়েছে স্যার, সেগুলো আনতে যাব। একা একা যাবি? শাফিনকে পাঠাবো তোর সাথে? না ফুপ্পি, আমি একাই যেতে পারবো, সমস্যা হবে না। আজ কিন্তু রিক্সাওয়ালা ধর্মঘট করেছে, তোর ফুফা বলছিল। রাস্তায় রিক্সা পাওয়া খুব কষ্টকর হয়ে যাবে। তাহলে শাপিনকে বল আমাকে দিয়ে আসতে। শাফিন তখন সেজে গুজে ব্যাগ নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। রুমেশের কথা কানে যেতেই ও নামতে নামতেই বলল, আমার আজ সময় হবে না, আমার এক্সাম আছে 10টায়। আমি ফিরে এসে খাবো মা। বলে দ্রুত পায়ে বেরিয়ে গেল ও। ও কেমন তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে দেখে রুনিয়া রুমাইশাকে বললেন, তাহলে তোর ফুপাকে বলি বাইকে করে দিয়ে আসবে তোকে। রুমাইশা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রুনিয়া সাফওয়ানের জন্য নাস্তা রেডি করে নিয়ে সেটা দিতে সাথে থেকে এগোলেন। মিনিট দুয়েক পরে ফিরে এসে বলেন, সাফওয়ান আজ কলেজে যাচ্ছে। আজ নাকি কলেজে গাজীপুর থেকে কিছু লোকজন আসবে, তাই সব শিক্ষককে বাধ্যতামূলক উপস্থিত থাকতে হবে। তাহলে তুই ওর সাথেই যা নাকি? খাওয়া থেমে গেল রুমাইশার। মুখ শুকনো করে রুনিয়াকে জিজ্ঞেস করলো, ভাইয়া আমাকে নিয়ে যেতে রাজি হয়েছে? না, আমি বলিনি ওকে তোর ব্যাপারে এখনো। ও যখন নিচে নামবে তখনই বলবো। তাহলে আর না করার সুযোগ পাবে না। তুই দ্রুত খেয়ে নিয়ে রেডি হ। ভাইয়া আমাকে নিয়ে যেতে রাজি হবে না ফুপ্পি, তুমি ফুপ্পাকে বলো। আরে বলেই তো দেখি না, ও যখন না নিয়ে যাবে তখন তোর ফুপাকে বলবো দিয়ে আসতে। রাতের কথা কিছু বলল না রুমাইশা তার ফুপ্পিকে। দ্রুত খাওয়া শেষ করে নিজের রুমে গেল রেডি হতে। ব্যাগ গুছিয়ে বোরখা পরে নিল। ওর হওয়া শেষ না হতেই ছাদের সিঁড়িতে জুতার খটখট শব্দ শুনতে পেল রুমাইশা। দ্রুত গোছানো শেষ করে ব্যাগটা হাতে নিয়ে দরজা খুলে বের হলো ও। ততক্ষণে সাফওয়ান হলরুমে চলে গেছে। সাফওয়ানকে হলরুম পার হয়ে চলে যেতে দেখে রুনিয়া দ্রুত সাফওয়ানকে ডাক দিল। মায়ের ডাকে দাঁড়িয়ে গেল সাফওয়ান। তারপর দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে ফিরে তাকালো রুনিয়ার দিকে। চোখে ওর গগলস, মুখে কালো রঙা মাস্ক। গগলস আর মাস্কের মাঝখানে জলে কিছু অংশ দৃশ্যমান। পরনে একটা নীল রঙা ব্লেজার আর কালো রঙা প্যান্ট। হাতে ওর গ্লাভস। মাথার ঝাঁকড়া চুলগুলো পেছনের দিকে এলিয়ে দেওয়া। স্যুট বুটেড হয়ে সাহাবিয়ানা ভঙ্গিতে প্যান্টের পকেটে এক হাত দিয়ে দাঁড়িয়ে আছে সুঠাম দেহি সাফওয়ান। রুমাইশা দোতলা থেকে সাফওয়ানকে একমনে পর্যবেক্ষণ করছে। স্যুট বুটের নিচে ব্ল্যাক কালারের ফুল স্লিভ টি শার্ট শরীরে আটসাটভাবে লেগে আছে।
শরীরের প্রতিটি পেশির ভাঁজ তাতে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। চুলগুলো কুইপ স্টাইলে মাথায় সেট হয়ে আছে। কপালের উপর তীক্ষ্ণ ভুরুজোড়া কুঁচকে আছে কোনো এক অজানা বিরক্তিতে। ভাবল রুমাইশা। ইনি কি সবসময় হট মেজাজ থাকে নাকি? রুমির কলেজে একটু কাজ আছে, তুই ওকে একটু সাথে করে নিয়ে যেতে পারবি? আজ রিক্সাওয়ালাদের ধর্মঘট চলছে, আর সাফিনও কলেজ চলে গেছে, ওর এক্সাম আছে তাই। রুনিয়া থেমে থেমে বলেন সাফওয়ানকে। রুমাইশা চোখ বন্ধ করে আছে। হয়তো এখনই ভাইয়া বলবে পারবো না, বা বলবে নিজে নিজে যেতে বলো। রুমাইশা একটা কড়া করে না শব্দ শোনার জন্য অপেক্ষা করতে থাকলো। মায়ের কথা শোনার পর সাফওয়ান ঘাড় ঘুরিয়ে একবার দোতলার দিকে তাকালো। রুমাইশা চোখ বন্ধ করে অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু একটা বলছে। সাফওয়ান তির্যক দৃষ্টিতে দেখলো ওকে কিয়ৎক্ষণ, তারপর আবার রুনিয়ার দিকে তাকিয়ে বলল, আসতে বলো, আমি গ্যারেজে যাচ্ছি। এরপর আবার আগের মতো করে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে বাইরে বেরিয়ে গেল সাফওয়ান। রুনিয়া রুমাইশার দিকে তাকিয়ে ইশারা করলেন নিচে নেমে দ্রুত যাওয়ার জন্য। রুমাইশা দ্রুত পায়ে সিঁড়ি পেয়ে নেমে বাইরে চলে গেল। সাফওয়ান তখনও গ্যারেজ থেকে গাড়ি বের করছে। গাড়ি বের করে নিয়ে এসে মেন গেটের সামনে সাফওয়ান তার ডাক পিস ব্ল্যাক মার্সিডিজ বেঞ্চটা এনে দাঁড় করালো। ড্রাইভিং সিটে বসে রুমাইশার ওঠার অপেক্ষা করতে লাগলো, কিন্তু রুমাইশা এখনো আসছে না দেখে গাড়ির উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে দেখলো গাড়ি থেকে কিছুটা দূরে সাফওয়ানের দিকে তাকিয়ে ক্যাবলার মতো দাঁড়িয়ে আছে রুমাইশা। ওকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সাফওয়ান বুড়ো কুচকে ধমক দিয়ে বলল, তোকে কি এখন কোলে করে গাড়িতে তুলতে হবে? থতমত খেয়ে গেল রুমাইশা। ও এতক্ষণ সাফওয়ানের কারটাকেই দেখছিল। ভাইয়া মার্সিডিজ কিনেছে, ফুপ্পি সাফিন কেউ তো এই কথা কখনো বলেনি, বা বড়লোকস। এসব ভাবতে ভাবতেই গাড়িতে ওঠার কথা ভুলে গিয়েছিল। তাড়াতাড়ি এসে গাড়ির দরজা খোলার জন্য দরজার হাতল ধরে টান দিল, কিন্তু দুর্ভাগ্যবশত খুলতে পারল না। ভীষণ অস্বস্তিতে পড়ল রুমাইশা। সাফওয়ান হয়তো ওকে এখন আনাড়ি ভাবে। আবারও চেষ্টা করলো রুমাইশা। পরপর আরও দুবার চেষ্টা করার পর ও যখন দরজাটা খুলতে পারল না, তখন সাফওয়ান ড্রাইভিং সিটের পাশে দরজা খুলে নেমে এলো গাড়ি থেকে। বিরক্তি নিয়ে তাকালো রুমাইশার দিকে, তারপর গাড়ির দরজা খুলতে খুলতে বিরক্তি কণ্ঠে বলল, এই কারণেই আমি এসব উটকো ঝামেলা ঘাড়ে করতে চাই না, আর আমার মা সেসবই আমার ঘাড়ে চাপিয়ে দেয়। খুব লাগলো কথাটা রুমাইশার মনে। ও তাহলে উটকো ঝামেলা? চোখ ফিটে পানি বেরিয়ে আসতে চাইলো ওর। দাঁত চেপে সেটা কোনো রকমে আটকালো ও। প্রাণ থাকতে আর এই লোকের সাথে যাবে না ও কোথাও। চুপচাপ গাড়িতে উঠে বসলো রুমাইশা। ও গাড়িতে উঠে বসলে সাফওয়ান গাড়ির দরজাটা বন্ধ করে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। তারপর বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে। আটটা রাস্তা কেউ আর কোনো কথা বলল না। সাফওয়ানদের বাসা থেকে কলেজের দূরত্ব 6 কিলো। রিকশায় যেতে 30 মিনিটের মতো সময় লাগে। কলেজের কিছুটা কাছাকাছি আসার পর ফাঁকা রাস্তা দেখে গাড়ি থামিয়ে দিল সাফওয়ান। তারপর ড্রাইভিং সিটের দরজা খুলে নিচে নেমে গিয়ে রুমাইশার পাশের দরজা খুলে দিয়ে রুমাইশাকে নামতে বলল ও। হঠাৎ নেমে যেতে বলে রুমাইশা প্রশ্নাত্মক চাহনিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর গাড়ি থেকে নামলো। সাফওয়ান রুমাইশার সেই দৃষ্টি কোনো রকম তোয়াক্কা না করে দরজা লাগিয়ে দিয়ে আবার ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ল। তারপর সামনে তাকানো অবস্থাতেই পড়ল, এখান থেকে হেঁটে চলে যায়। আমি চাই না তোকে আমার সাথে দেখে কলেজে কোনো রিউমারের সৃষ্টি হোক। আর তারপর গাড়ি নিয়ে রুমেশের সামনে থেকে সাগরে চলে গেল। সাফওয়ানের এমন ব্যবহারে প্রচুর কষ্ট পেল রুমাইশা। মুখটা চুপসে গেল ওর। এখান থেকে হেঁটে হেঁটে কলেজে পৌঁছালো ও। এক্সাম শুরু হতে আর একদিন আছে। ধুমছে পড়াশোনা করছে রুমাইশা, সাথে সাফিনও। সেই দিনের পর থেকে সাফওয়ানের সাথে রুমির আর দেখা হয়নি। শেষ রাতে সেই অদ্ভুত শব্দটাও আর হয়নি। সেটাকে নিছকই মনের ভুল ভেবে নিয়েছে রুমাইশা। হয়তো মস্তিষ্কের উপর চাপ পড়ছিল অনেক, তাই ভুলভাল দেখেছে। ওসব নিয়ে আর মাথা ঘামেনি ও। পড়াশোনা শেষ করে 1টার দিকে ঘুমাতে গেল রুমাইশা, কিন্তু ঘুম ধরা দিল না ওর চোখে। 1 ঘন্টা ধরে এপাশ ওপাশ করেও ঘুম আসলো না। রুমাইশার মনে পড়লো সন্ধ্যাবেলার 1 কাপ কড়া কফি খেয়েছে, আজ আর ঘুম হবে না। কফিটা সকালে খাওয়া উচিত ছিল। ঘুম না আসায় অগত্যা ফোন চাপাচাপি করতে লাগলো ও। কিছুক্ষণ পর হঠাৎই কারোর পায়ের আওয়াজ শুনতে পেল রুমাইশা। খালি পায়ে কেউ ছাদের সিঁড়ি পেয়ে নামছে।
শব্দটা তীক্ষ্ণ না হলেও চারিদিকে নিস্তব্ধ থাকে। শব্দটা স্পষ্ট শুনতে পাচ্ছে রুমাইশা। নিশ্চয়ই সাফওয়ান ভাইয়া, আজ হয়তো আবার ঠান্ডা পানি আর আইসক্রিমের ক্রেভিং জেগেছে ওনার। এসব ভেবে নিয়ে আবারও ফোন চাপায় মনোযোগ দিল রুমাইশা। পরক্ষণে মাথায় চাপল অন্য বুদ্ধি। সাফওয়ান ভাইয়ের চেহারা দেখেনি ও, ইভেন ফুফি বা সাফিনও না, কারোর সামনে আসেন না তিনি। রুমাইশা তড়া করে শোয়া থেকে উঠে বসলো বিছানায়। আজও সাফওয়ানের চেহারা দেখবে যেভাবে হোক। হলরুম থেকে সিঁড়ি বেয়ে উঠে একটুখানি বাম দিকে রুমাইশার রুম, তাই দেখতে সুবিধাই হবে। বিছানা ছেড়ে উঠল রুমাইশা। তারপর ধীর পায়ে নিঃশব্দে রুমের দরজার কাছে গিয়ে দরজাটা আস্তে করে অল্প একটুখানি খুলে কোনো রকমে এক চোখে দেখতে পাবে এমনভাবে দাঁড়ালো দরজার পেছনে। কিন্তু সেখান থেকে শুধু সিঁড়ি আর সিঁড়ির সামনেই হলরুমে কিছু অংশ দেখা যাচ্ছে। তার অপর পাশের আর নজর যাচ্ছে না। হলরুমে আলো বেশি নেই। একটা হলুদ রঙের টিমটিমে লাইট জ্বালানো রুনিয়া আর ইস্তিয়াক আহমেদের রুমের দরজার কিছুটা উপরে, যদিও সেই আলো রান্নাঘর অবধি খুব কম পরিমাণে পৌঁছাচ্ছে। সাফন ততক্ষণে সিঁড়ি বেয়ে নেমে কিচেনের দিকে এগুলো। পেছন থেকে কিছুই দেখা যাচ্ছে না। রুমাইশা ওখানেই দাঁড়িয়ে থাকলো সাফনের আবার রান্নাঘর থেকে ব্যাক করার অপেক্ষায়। মিনিট 5 পরই রান্নাঘরের দিক থেকে টুকটাক শব্দ হয়ে এরপর সাফনের পায়ের শব্দ শোনা গেল আবার। সাফন আবার এদিকে আসছে। এক্সাইটমেন্টে রুমাইশার বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ হচ্ছে। আশ্চর্য লাগলো তার। সে কিনা একটা ছেলের চেহারা দেখার জন্য রাতে 3টা বাজে দরজার পেছনে লুকিয়ে আছে। খুবই অদ্ভুত কর্মকাণ্ড। যাই হোক, সাফন যতই সিঁড়ির দিকে এগিয়ে আসছে ততই উত্তেজনায় রুমাইশার বুকে ধুকপুকানি বাড়ছে। বাহাতে আইসক্রিমের বক্স আর ডান হাতে স্পুন নিয়ে হলরুম পার হয়ে সিঁড়িতে ওঠার জন্য অগ্রসর হয়ে সোজা উপরের দোতলার দিকে তাকলো সাফন। আর তখনই সাফনকে দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো রুমাইশার। সাফন আজ আর চোখে কোনো গগলস পড়েনি, আর সেই গগলসের আড়ালে থাকা চোখ জোড়া দেখে আটকে উঠল রুমাইশা। নিজের অজান্তে বিড় করে শুধু পড়ল, সাফওয়ানের চোখ, সাফওয়ান ভাইয়ার চোখ এমন কেন? শিকারীর চোখের কোটরে ঈষৎ সবুজ ঈষৎ ধূসর রঙা মণি দুইটা নিশাচরী হিংস্র মাংসাশী প্রাণীদের মতো জলজল করে অন্ধকারের ভেতর দূরতি ছড়াচ্ছে। মুখের অভিব্যক্তিতে মনে হচ্ছে এখনই হিংস্র জানোয়ারের মতো নিজের ক্ষুধা মেটাতে কারোর উপর ঝাঁপিয়ে পড়ে তার গলায় এক কামড় বসিয়ে গলার নল খুলে ফেলবে ও। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল রুমাইশার। বুকের ভেতর যে ডিপ ডিপ এতক্ষণ এক্সাইটমেন্টের কারণে হচ্ছিল তা এখন রূপ নিল ভয়ে। কিন্তু এরপর সাফনের গলা, ঘাড় ও বুকের চামড়ার দিকে চোখ গেল রুমাইশার। আটকে উঠল ও আবারও। সাফওয়ান ভাইয়ের চামড়ার সাথে লেগে থাকা ওগুলো কি? ধীর পায়ে উপরে উঠছে সাফন। গায়ে ওর শুধুমাত্র একটা আন্ডার শার্ট। শরীর বেশ কিছু নির্দিষ্ট অংশে ওর মানব শরীরের চামড়ার পরিবর্তে সাপের শরীরের স্কেলি আবরণের মতো ধূসর সবুজ বনের চকচকা স্কিন, যার উপর ডিম লাইটের মৃদু আলো পড়ে ঝিকিমিকি করছে। কথা বলতে যেন ভুলে গেল রুমাইশা। সাফনের শরীরের উপর পড়া আলো প্রতিফলিত হয়ে এসে ওর চোখে পড়ল কয়েক সেকেন্ডের জন্য। রুমাইশাও বুঝে উঠতে পারছে না যে সাফনের সাথে আসলে কি হয়েছে, ওর এই অবস্থা কেন। কিন্তু পরক্ষণে সাফন সিঁড়ি বেয়ে আর একটু কাছাকাছি আসতে রুমাইশা যা দেখল তাতে ওর শির দ্বারা ঠান্ডা হয়ে গেল। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে স্পুনে লেগে থাকা আইসক্রিম চেটে খাওয়ার জন্য মুখটা খুলল সাফন। এরপর হাঁ করতে সাফনের কুচকুচে কালো মুখ গব্বরের ভেতর কালাইন দাঁতের জায়গায় রুমাইশা দেখতে পেল দুইটা ঝকঝকে সাদা তীক্ষ্ণ ধারালো লম্বা আর সরু দাঁত। আর তারপরই মুখ থেকে বেরিয়ে এলো প্রায় 7 ইঞ্চি দৈর্ঘ্যের কালো লকলকে আগা থেকে দ্বিখণ্ডিত একটি জিহ্বা। আর সেই জিহ্বাতে আইসক্রিমের স্পুনটি লেহন করলো সাফওয়ান। ভয় উত্তেজনায় রুমাইশার মুখ থেকে আওয়াজ নির্গত হতে যাচ্ছিল। নতুন মুখের উপর হাত চাপা দিয়ে বহু কষ্টে সে আওয়াজটা দমন করলো রুমাইশা। সাফওয়ান ততক্ষণে রুমাইশার কামরা পার হয়ে ছাদে যাওয়ার সিঁড়িতে উঠে গেছে। আর এরপর ধীরে ধীরে সাফওয়ানের পায়ের শব্দ মিলিয়ে যেতেই হাঁপ ছেড়ে বাঁচল। দ্রুত গতিতে কামরার দরজাটা বন্ধ করে হাঁপাতে হাঁপাতে বিছানায় গিয়ে বসলো রুমাইশা। চোখ দুটো বিস্ফোরিত। এটা কি দেখলো ও? এটা সাফওয়ান।
ওর সাফন ভাইয়া নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না রুমাইশা। অসংলগ্নভাবে হাত দিয়ে নিজের চোখ মুখে হাতটাতে লাগলো ও। না, এটা স্বপ্ন না, সত্যি 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 সাফন ভাই এমনই। তাহলে তাহলে ছোটবেলায় ওকে যে কামড়ে দিয়েছিল ভাইয়া, ওই কামড়ের জন্যই তবে এত অসুস্থ হয়ে গিয়েছিল। ওই দাঁত দুইটা কি তবে বিষাক্ত দাঁত? তবে কি সাফন ভাই এই জন্যই কারোর সামনে আসে না? আর এটা ফুপ্পি ফুপ্পা মা বাবা রাফসান ভাই সবাই জানে, সবাই, শুধু ও আর শাফিন জানে না। সিরিয়াসলি তার এত বড় একটা সত্য কিভাবে লুকিয়ে রাখলো, কিভাবে পারলো? তার সাফন ভাইয়ের হঠাৎ করে কাউকে না জেনে সিঙ্গাপুর চলে যাওয়ার কি তাহলে এই কারণ? কিন্তু সাফওয়ান ভাইয়া এরকম হলো কি করে? ছোটবেলায় তো ঠিকই ছিল, কি হলো তবে? ভাইয়া এরকম বদলে গেল কেন? ভাইয়ার এই হাল কিভাবে হলো? কে করলো? প্রশ্নে জর্জরিত হয়ে ওঠে রুমাইশার মন মস্তিষ্ক। মাথাটা ঘুরছে ওর। এত সব কিছু ও নিতে পারছে না, মাথায় কাজ করছে না ওর। চোখে মুখে ভয় আর বিস্ময় নিয়ে বিছানার পিঠ ঠেকালো ও। সে রাতে আর ঘুম আসলো না রুমাইশার। সমস্ত রাত সাফনে সেই ভয়ঙ্কর চেহারাটাই চোখের সামনে ভাসতে থাকলো সারাক্ষণ। সকালবেলা ফোলা ফোলা চোখ মুখ নিয়ে নাস্তার টেবিলে এসে চেয়ার টেনে বসলো রুমাইশা। শাফিন এলো তার কিছুক্ষণ পর। সে নিজেও একটা চেয়ার টেনে বসে রুমাইশার দিকে তাকিয়ে দেখল। রুমির ফোলা ফোলা চোখ মুখ দেখে শাফিন উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আপু, তোমার চোখ মুখ এমন ফোলা ফোলা লাগছে কেন? রাতে ঘুমাওনি ঠিকঠাক? না রে, তেমন কিছু না, এমনিতেই ফোলা ফোলা লাগছে। রুমেশের গলা শুনে শাফিন বুঝল কিছু একটা গন্ডগোল আছে, কিন্তু আর ঘাটালো না ওকে। শাফিন নাস্তা শেষ করে উঠে চলে গেল। রুমাইশা তখনও বসে রইল টেবিলে। রুনিয়া কিচেন থেকে হন্তদন্ত হয়ে নাস্তার প্লেট নিয়ে সাফনকে দিতে যাচ্ছিল সাদে। রুমাইশাকে বসা দেখে অনুরোধের সুরে বলল, রুমিমা, সাফওয়ানকে এটা একটু দিয়াই তো। চুলার ওপর তরকারি আছে, পুড়ে যাবে দেরি হলে। তার উপর আবার তোর ফুফা অফিসে যাবে, তাকে দুপুরের খাবার করে দিতে হবে। সাফনের কাছে যাওয়ার কথা শুনতেই গলা শুকিয়ে গেল রুমাইশার। সাথে সাথেই কাল রাতে দেখা সেই দৃশ্যের কথা মনে পড়ে গেল ওর। চোখ মুখ হঠাৎ করেই ফ্যাকাশে হয়ে গেল। রুনিয়াকে একবার বলতে চাইল যে আমি রান্নাঘরে যাচ্ছি, তুমি না হয় ভাইয়াকে খাবার দিয়ে আসো। কিন্তু ফুপ্পি যদি সেটাকে বেয়াদবি হিসাবে নেয় বা ওকে যদি সন্দেহ করে, তাই আর কিছু বলল না রুনিয়াকে। ঠিক আছে, দাও, আমি দিয়ে আসছি। বলে চেয়ার ছেড়ে উঠে রুনিয়ার হাত থেকে নাস্তার ট্রেটা নিয়ে সিঁড়ির দিকে এগোলো ও। রুনিয়া পেছন থেকে বলেন, নাস্তাটা ওর রুমে দিতে হবে না, রুমের বাইরে যে টেবিল রাখা আছে ওর উপর রাখিস। আর ওকে বলে আসিস বাইরে থেকে যে নাস্তা দিয়েছিস। রুমাইশা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর ধীর পায়ে দোতলা পার হয়ে উঠে গেল ছাদের সিঁড়িতে। প্রতিটা কদম এগোনোর সাথে সাথে রুমাইশার ভয় বাড়ছে। বুকের ভেতর দিরিম দিরিম করছে ওর। যদিও এখন দিন, তারপরও রুমাইশার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে ভয়ে। ছাদে পৌঁছানোর পর রুমাইশার হাত অস্বাভাবিকভাবে থরথর করে কাঁপতে লাগলো। কাঁপুনির চোটে টির উপরে থাকা পানি ভর্তি গ্লাস থেকে ছলকে একটু পানি পড়লো বাইরে। রুমাইশা নিজেকে স্বাভাবিক রাখার প্রাণপণ চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না। দ্রুত পায়ে এগিয়ে আসে টি টেবিলের উপর নাস্তার ট্রেটা রেখে কোনো রকমই বলে উঠল, সাফওয়ান ভাইয়া, আপনার নাস্তা। কিন্তু সেটা বলতে গিয়েও গলা কেঁপে গেল রুমাইশার। কথাটা বলে সেখান থেকে এক প্রকার ছুটে পালিয়ে গেল ও। সাফন এতক্ষণ কামরার ভেতর থেকে জানালার তাই গ্লাসের ওপাশ থেকে রুমাইশাকে দেখছিল। রুনিয়াকে সে কতবার করে বলেছে যে সে ছাড়া অন্য কেউ যেন তাকে নাস্তা দিতে না আসে। তারপরও তার মা রুমাইশাকে পাঠালো। মনে মনে ভীষণ ক্ষিপ্ত হলো সাফন মায়ের উপর, কিন্তু রুমাইশার আচরণ তার কাছে কেমন যেন অস্বাভাবিক ঠেকল। রুমাইশার এইভাবে হাত কাঁপা, চোখে মুখের অস্বাভাবিকতা আর কথা বলতে গিয়ে জড়তা সবই লক্ষ্য করেছে সাফওয়ান, কিন্তু সেটা নিয়ে বেশি ঘামালো না ও। আবার নিজের কাজে মন দিল। রুমাইশা ছুটে চলে গেল নিজের কামরায়। চারপাশের সবকিছু স্বাভাবিক থাকলেও রুমাইশা আর স্বাভাবিক হতে পারল না, ভুলতে পারল না সেদিনের দেখা দৃশ্যটা। পরের দিন এক্সাম শেষ করে সন্ধ্যায় ফিরল রুমাইশা। ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে গেল। গতকাল থেকে কারোর সাথেই ঠিকভাবে কথা বলছেনও
ব্যাপারটা কেউ লক্ষ্য না করলেও সাফিন করেছে। রাতের বেলা রুনিয়া যখন ঘুমোতে যাবে তখন সাফিন রুনিয়াকে গিয়ে বলল যে রুমাইশার অনেক মন খারাপ, হয়তো সে কারোর সাথে ঠিকভাবে কথা বলছে না। যদিও সাফিন অনেকবার জিজ্ঞেস করেছে রুমাইশাকে কোনো কিছু হয়েছে কিনা, কিন্তু আশানুরূপ কোনো উত্তর পায়নি। রুনিয়া সাফিনকে অভয় দিয়ে বললেন, ঠিক আছে, কাল সকালে আমি ওর সাথে কথা বলবো, তুই চিন্তা করিস না। সাফিন ও মায়ের কথায় আশ্বস্ত হয়ে নিজের রুমে গেল। সাফিনের সবচেয়ে দরদের হলো মা, তারপর রুমাইশা। অতটা বেশি দেখা না হলো সারাক্ষণ ফোনে যোগাযোগ রাখতো সাফিন আর রুমাইশা। নিজের বড় বোনের চাইতেও বেশি কিছু ছিল যেন রুমাইশা সাফিনের কাছে। সাফন সিঙ্গাপুর যাওয়ার পর সবচেয়ে বেশি একা হয়ে যায় সাফিন। তাকে সারাক্ষণ কোলে নিয়ে ঘুরে বেড়ানো। সে সাফন ভাইয়া আজ দেশের বাইরে চলে গেল, তখন ভাইয়ের জন্য পরাণ পুড়ে পুড়ে এক সপ্তাহ জ্বরে ভুগেছিল ছোট্ট সাফিন। তখন এই বড় বোনের মতো রুমি আপুই তাকে সঙ্গ দেওয়ার জন্য সারাক্ষণ ফোনে যোগাযোগ রাখতো তার সাথে, কাউকে না জানিয়ে। তার সেই রুমি আপুকে এইভাবে মন খারাপ করে থাকতে দেখে মোটেও ভালো লাগছে না সাফিনের। রুনিয়াও ব্যাপারটা নিয়ে চিন্তিত। এইটা নিয়ে ইস্তিক আহমেদের সাথেও তিনি কিছুক্ষণ কথা বলেন। ইস্তিক আহমেদ বলেন, হয়তো বাড়ি থেকে দূরে আছে, এতদিন থাকার অভ্যাস না, এই জন্য মন খারাপ করে আছে। শামসুল আর আয়েশাকে বল এসে দুদিন থেকে যেতে। রুমি তো আর এক্সামের সময় এখন বাড়ি থেকে যেতে পারবে না। আর রুমিকেও বলে দেখো, ও যদি গিয়ে দুদিন থেকে আসতে চায় তাহলে তাই করুক। হ্যাঁ, তাহলে তাই আসুক। নেক্সট এক্সামের আগে 5 দিন বন্ধ আছে ওর, 2 দিন গিয়ে বাড়ি থেকে ঘুরে আসুক। রাতে রুনিয়া শামসুলের কাছে ফোন দিয়ে আগামীকাল আসতে বলেন আয়েশা খানমকে সাথে নিয়ে। ক্লান্তির কারণে আজ রুমাইশা সকাল সকাল শুয়ে পড়েছে। এমনিতে সাফন ভাইয়ের ওই সমস্ত ব্যাপার নিয়ে অনেক প্রেশারে ছিল ও। তারপর আবার 4 ঘন্টার এক্সাম। বিছানায় যাওয়ার আধা ঘন্টার ভেতরেই ঘুমিয়ে পড়ল রুমাইশা। পরদিন সকালে শামসুল আর আয়েশা এসে রুমাইশাকে নিয়ে গেল বাড়িতে। যদিও 2 দিনও থাকলো না রুমাইশা, যাওয়ার পরের দিনই চলে আসলো। এসে পরবর্তী এক্সামের জন্য প্রিপারেশন নিতে লাগলো। তবে বাড়ি থেকে ফিরে এসেও মন খারাপ কাটলো না রুমাইশার। আগের মতোই নির্জীব হয়ে রইল, কারোর সাথে ঠিকভাবে কথা বলল না। সাফিন কয়েকবার ওকে চেয়ার আপ করতে গেলেও ব্যর্থ হলো। উল্টো রুমাইশা সাফিনকে বলল, বিরক্ত করিস না, নেক্সট এক্সামটা অনেক হার্ডি, যা পড়তে বস গিয়ে যা। সাফিন বেচারা আর কি করবে, রুমাইশাকে ও নিজের মতোই থাকতে দিল। পরক্ষণে ও কিছু একটা ভাবলো। মাকে দিয়ে তো কাজ হলো না, ভাইয়াকে বলে দেখবো। ভাইয়া নিশ্চিত কোনো না কোনোভাবে আপুর মন খারাপের কারণ জেনে ফেলবে। যেই ভাবা সেই কাজ। সাফনের ফোনে ফোন দিল সাফিন। সব পরিবারে তো আর তার নিকট উপস্থিত হওয়া সম্ভব না, সে সাহস সাফিনে নেই। 2 বার রিং হওয়ার পর সাফন কল রিসিভ করলো, আর তারপরে সাফিনকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ভাইকে কণ্ঠে বলে উঠল, সিরিয়াস কোনো কথা হলে বল, নইলে বিরক্ত করিস না। মনে মনে খুব রাগ হলো সাফিনের। সে ছোট বলে কি সবাইরে বিরক্ত করে? সে কি বাচ্চা? কিন্তু আপাতত রাগারাগি পাশে রেখে পড়ল, তোমার কাছে সিরিয়াস কিনা জানি না, তবে আমার কাছে বিষয়টা সিরিয়াস। টাইটেল? রুমি আপু। সাফন ল্যাপটপে একটা আর্টিকেল লিখছিল। রুমি নামটা শুনতেই লেখা থামিয়ে দিল ও। তারপর আগের মতো করেই জিজ্ঞেস করল, বল কি ব্যাপার? রুমি আপু বিগত কয়েকদিন ধরে কেমন যেন মন খারাপ করে আছে। আগের মতো হাসছে না, কথাও বলছে না, সবসময় একটা উদাসী উদাসী ভাব। আমি জিজ্ঞেস করেছি আপুকে কয়েকবার, কিন্তু আপু কিছুই বলেনি। পরে আম্মুকে বললাম আপুর মন খারাপের বিষয়টা তদন্ত করে দেখতে, কিন্তু আম্মু কি করলো, ওকে বাড়ি পাঠিয়ে দিল। রিমু বাড়ি চলে গেছে? গেছিল, আবার এসেছে কালকে। আচ্ছা, তারপর এখনও আপুর মন ভালো হয়নি, আগের মতোই আছে। সিরিয়াস কণ্ঠে বলল সাফিন। সাফন টেবিলে কোনোই রেখে হাতের কলমটা আঙ্গুলের ডগা নিয়ে ঘোরাতে ঘোরাতে আগের মতোই গম্ভীর কণ্ঠে বলল, এখানে আমার ভূমিকা কি? আমাকে কেন ফোন দিয়েছিস? তুমি আপুর সাথে একটু কথা বলে দেখবা। হয়তো এমন হতে পারে আপুকে কেউ ডিস্টার্ব করছে, কোনো ছেলে, বা ওকে কেউ বাজে কথা বলেছে। তোমার সাথে বলতে পারে, তুমি জিজ্ঞেস করলে তো আর মিথ্যা বলতে পারবে না, কারণ তুমি তো গুরুজন। জায়গা মতো কথাগুলো বলতে পেরে সাফিন খুব মজা পেল। এতে নিশ্চয়ই কাজ হবে, রুমাইশাকে কেউ ডিস্টার্ব করতে পারে ভেবে ভুরু কুঞ্চিত হয়ে গেল সাফওয়ানের। বলো, হয়েছে।
আমি কথা বলে দেখব। সাবিন খুশি হলো অনেক, কিন্তু ফোনে সেটা প্রকাশ করলো না। আগের মতো করেই বলল। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে রাখছি এখন। আর সাফওয়ান কল কেটে দিতে সাফিন খুশিতে উচ্ছ্বাসিত হয়ে উঠল। যাক, রুমি আপুকে আর মন খারাপ অবস্থায় দেখা লাগবে না। ভাইয়া সব সমস্যার সমাধান করে দেবে, ঠিক আগের মতো করে। রাতে পড়াশোনা শেষ করে একটু সকাল করেই শুয়ে পড়ল রুমেশা। শরীর মন কোনোটাই তার ভালো নেই, কিছুতেই যেন শান্তি পাচ্ছে না। ঘুমও হচ্ছে না ঠিকঠাক। নকশাদার পালঙ্কের বেগুনি নীল মিশলের ফুলের বিছানার উপর চিত হয়ে পা দুইটা ডান পেশে করে বিছানার গায়ে রেখে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে রুমেশা। কি যেন এক অশান্তি তাড়া করে চলেছে ওকে, কিছুতেই স্বাভাবিক হতে পারছে না ও। বিগত কিছুদিনের কথা ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেলল রুমেশা। এই অশান্তির কথা ও না কাউকে বলতে পারছি, আর না সইতে পারছে। চোখ ফেটে পানি আসতে চাইলে ওর। এমন সময় দরজায় নক পড়ল।